সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় ভরসা বঙ্গভবন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার পাশে জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। মাঝখানে আছেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং শেষে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো। তবে আলোচনার শুরুতেই দেখে নিই এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 18 দলীয় জোটের ঘণ্টাব্যাপী বৈঠক। সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার অনুরোধ। সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত নির্বাচন কমিশন। রাষ্ট্রপতিকে অবহিত করলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন নিয়ে নতুন করে খেলতে চান বেগম জিয়া, তাকে সেই সুযোগ দেয়া হবে না। বরগুনা জনসভায় প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে পায়রার সমুদ্র বন্দর নির্মাণের কাজের উদ্বোধন। আঠারো দলীয় জোটের অনেকেই সর্বদলীয় সরকারে যোগ দেবে, চাইলে 10-12টি মন্ত্রণালয়ও দেয়া যেতে পারে বিএনপিকে, বললেন আওয়ামী লীগ নেতারা। সীতাকুণ্ডে জামাত শিবিরের সহিংসতায় সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে চট্টগ্রাম। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না র্যাব বিজিবি ক্যাম্প বসিয়েও। আলোচনার প্রথমেই আজকের বঙ্গভবনে 18 দলীয় জোটের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটা বৈঠক ছিল রাষ্ট্রপতির সাথে। সেখানে তারা সংলাপের জন্য এবং আলোচনার জন্য, সমঝোতার জন্য উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন। সেই প্রেক্ষাপটে নাসির ভাই, আপনার ইয়েটা কি? আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক সরকার ছিল এবং গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে সংলাপ, আলোচনা, মধ্য দিয়ে সমস্যার সমাধান করা। রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দেশের ইজ এ গার্জিয়ান অফ দ্য হোল কান্ট্রি। Of course, constitutionally is a titular head having no executive power. Rather, all the executive powers is being exercised in the name of the রাষ্ট্রপতি। আমরা মনে করেছি যে আলোচনাটা নিয়ে, সংলাপটা নিয়ে বিভিন্ন বক্তব্য আসছে সরকারি দলের কাছ থেকে। আলোচনা ডাকা হয়েছে, আসে নাই, আলোচনার জন্য অনীহা, এই ধরনের। সেই জন্য আমরা মনে করেছি আমরা আমাদের যে গুড ইন্টেনশন, যে একটা আলোচনার মাধ্যমে, মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে এই স্টলমেটটা যাতে করে রিমুভ হয়, সেই জন্য আমরা মনে করি যে রাষ্ট্রপতি যখন হন, এর আগে উনি একটা দলীয় ব্যক্তি ছিলেন, যে মুহূর্তে উনি রাষ্ট্রপতি চেয়ারে বসে গেছেন, সেই মুহূর্ত থেকে তিনি ইজ দ্য গার্জিয়ান অফ দ্য হোল নেশন, এবং জাতির যে কোনো ক্রান্তিকালে রাষ্ট্রপতিও বিশেষ ভূমিকা রাখতে পারে as the man of the highest seat of the country, not as the man of the constitutional ওনাকে অতটুকু পাওয়ার না থাকলেও, but the chair of the রাষ্ট্রপতি gives him the mounting power to oversee the different problems of the country. সেই জন্য আমরা রাষ্ট্রপতির কাছে আরেকবার গিয়েছিলাম নির্বাচন কমিশন সম্পর্কে, এবং এবারে আমাদের কিন্তু দ্বিতীয়বার যাওয়া। আমরা গিয়ে ওনাকে বলেছি যে আমরা এই সংকটে দেশটাকে উদ্ধার করার জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার। তখন অন্যজন রাষ্ট্রপতি ছিল, জিল্লুর রহমান সাহেব, সে তো রাষ্ট্রপতি, দি ম্যান, দি চেয়ার ইজ রাষ্ট্রপতি। আমরা চেয়ারের কাছে গিয়েছিলাম। তো আজকেও আমাদের পক্ষ থেকে ওনাকে বলা হয়েছে যে আপনি উদ্যোগ নেন এই সংকট থেকে উত্তরণের জন্য, এবং আমাদের দাবিটা অত্যন্ত পরিষ্কার এবং স্পষ্ট। আমরা বলেছি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন যদি হয়, তাহলে এখানে প্রত্যেক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং জনগণ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এবং এই পদ্ধতিটাকে অনুসরণ করে এদেশে 22টি বছর আপনার এই নির্বাচন হয়েছিল। 2 নির্বাচন ওনারা ক্ষমতায় গিয়েছে, আর 2 নির্বাচন আমরা ক্ষমতায় গিয়েছিলাম।
একটা সেটেলড একটা ইস্যু ছিল। হ্যাঁ, ওই সেটেল ইস্যুর পর কিছু হয়তো অ্যামেন্ডমেন্ট বা কিছু একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন সময়ের পরিপ্রেক্ষিতে হতে পারত। সেটা না করে অল অন এ সাডেন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো, 15 অ্যামেন্ডমেন্ট। 15 অ্যামেন্ডমেন্ট আমি বিশ্বাস করি এই মুহূর্ত পর্যন্ত সবার জ্ঞাতার্থে আমি বলছি, 15 অ্যামেন্ডমেন্ট এই বিলটা যখন পার্লামেন্টে প্লেস করা হয়, আমার মনে 90% মেম্বার অফ দি পার্লামেন্ট ডিড নট গো থ্রু দিস অ্যামেন্ডমেন্ট। যদি ওরা পড়তেন তাহলে আওয়ামী লীগে তো অনেক ডেমোক্রেটিক এলিমেন্ট আছে যারা অনেক সংগ্রাম করে এই ঐতিহাসিক দলটাকে তারা টিকিয়ে রেখেছে। তারাও যদি এটা পড়তেন তাহলে তারা দেখতেন এইটা 4th অ্যামেন্ডমেন্ট একটা নব সংস্করণ। কারণ আমাদের কনস্টিটিউশনে দেয়ার আর অ্যাজ মেনি অ্যাজ 153 আর্টিকেলস কম্পোজড অফ আওয়ার কনস্টিটিউশন। সে 153 আর্টিকেলসের মধ্যে তাদের 53 অনুচ্ছেদ এখানে সংযোজন করা হয়েছে, যেগুলো আপনার সংশোধনী চিরকালের জন্য অযোগ্য। এগুলো আপনি কোনো সংশোধনী আনতে পারবেন না। এবং সেখানে এমন কতগুলো আপনার ধারা সন্নিবেশিত করা হয়েছে, সেটা আপনাকে দু একটা বললে বুঝতে পারবেন যে 4th অ্যামেন্ডমেন্ট থেকে এটা আরও বেশি রিগরাস। যেমন 7A ইনক্লুড করা হয়েছে। 7A-তে বলা হচ্ছে যে আপনি সংবিধান সম্পর্কে, সংবিধানের কোনো ভায়োলেশন করলে, সংবিধানকে কোনো চ্যালেঞ্জ করলে আপনার অপরাধ হবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, এবং আপনি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে। তারপরে আপনার সুপ্রিম কোর্টের রিভিউ ক্ষমতা খর্ব করা হয়েছে। আর অনেকগুলো আছে সেখানে। ধরেন আমাদের একটা আর্টিকেল 72(3) অন দ্য এক্সপায়ার অফ দি টেন অফ দি পার্লামেন্ট, আপনার পার্লামেন্ট অটোমেটিক ডিজলভ হয়ে যায়। 123 ক খ এনে জাতিকে এটাকে ধ্বংসে ফেলে দিল। কি প্রিসিডিং 90 days, আফটার 90 days। এবং এমন কোনো ইনস্ট্যান্স কি পৃথিবীর ইতিহাসে আছে যে প্রধানমন্ত্রী থাকবেন, মন্ত্রী পরিষদ থাকবেন, সংসদ বহাল থাকবে, তারপর সংসদ নির্বাচন হবে, এরকম তো কোনো ইনস্ট্যান্স আমরা ইন্ডোপাক সাবকন্টিনেন্টে নাই। এটাই সেখানে ইনক্লুড করা হয়েছে। আবার আরেকটা করা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় থাকবেন ওনার উত্তরাধিকারী ক্ষমতায় না আসা পর্যন্ত। আরও অনেকগুলো আছে যেগুলো আমি আপনাকে পরবর্তী পর্যায়ে বলবো। যার ফলে দেখা গেছে যে এটা টু অ্যাকুমুলেট দ্য পাওয়ার ইন ওয়ান পার্সনস হ্যান্ড এটা করা হয়েছে। এটা কোনো প্রয়োজন ছিল না। এটা করতে গিয়ে আজকে 3 বছর পর্যন্ত গোটা জাতি একটা সংঘর্ষ, সংঘাত এবং সংকটের দিকে চলে গেছে। এখন পয়েন্ট অফ নো রিটার্ন চলে গেছে। আর আজকে যে আপনার এই পলিটিক্যাল আনরেস্ট যেটা হচ্ছে, এই সংঘর্ষ, এটা কোনোদিন হতো না যদি আমরা আমাদের সেটেল ইস্যু যেটা সেটা নিয়ে আমরা কন্টিনিউ করতে পারতাম। কারণ আমাদের তো অনেক ইস্যু আছে টু অ্যাড্রেস। আমাদের ইকোনমিক প্ল্যান, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের কমিউনিকেশন, আমাদের জাতীয় ইস্যুগুলো, সেগুলি যদি আওয়ামী লীগ অ্যাড্রেস করতো, আননেসারি অ্যামেন্ডমেন্টটা যদি না আনতো, তাহলে পিসফুলি, হ্যাঁ, এই যেখানে কেয়ারটেকার চিফ সম্পর্কে আমাদের একটা রিজার্ভেশন ছিল যে চিফ জাস্টিস, রিটায়ার্ড চিফ জাস্টিস যদি করা হয় তাহলে এটা পলিটিসাইজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, ইন দ্যাট কেস অ্যানাদার পারসন ক্যান বি, আলোচনা করে করা যেতে পারতো। সেটা না করে 15 অ্যামেন্ডমেন্টটা আনার পরেই আজকে জাতি যেই সংকটের দিকে গেছে, গৃহযুদ্ধের দিকে চলে গেছে জাতি। সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে, আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে বলেছি যে আমরা তো আন্দোলন, আপনি সংঘর্ষ, এগুলো আমরা চাই না। আমরা চাই একটা পিসফুল ইলেকশন। ইলেকশনের জন্য আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করে ওনারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করুক, আমরা তাহলে যাব। একটা কথা, গতকাল আপনার সর্বদলীয় এবং নির্বাচন একটা সরকার করেছে। আমি উইথ অল অথরিটি বলছি, ইন দি কনস্টিটিউশন as many as 153 articles composed of this constitution, nowhere you will find, কোথাও লেখা নাই নির্বাচনকালীন সরকার বা সর্বদলীয় সরকার। ফার্স্ট আমাকে 1 মিনিট বলতে দেবেন। কারণ যদি কনস্টিটিউশন সেটা থাকতো, আমি আপনার এই 10 লক্ষ লক্ষ দর্শকের সামনে এটা চ্যালেঞ্জ করে বলতে পারতাম না। কনস্টিটিউশন আর্টিকেল 55 থেকে 59 পর্যন্ত ফরমেশন অফ দ্য ক্যাবিনেট, ডিজলিউশন অফ দ্য ক্যাবিনেট, এগুলো আছে। 55(1) আছে প্রধানমন্ত্রী একটি মন্ত্রী পরিষদ তিনি গঠন করিবেন। 1, 2, 3 এভাবে আছে। কোথাও নির্বাচনকালীন বা অন্তর্বর্তীকালীন সরকার বা সর্বদলীয় সরকার বলে কোনো কিছু সেখানে নাই। আরেকটা কথা, সর্বদলীয় সরকার বলতে আজকে পার্লামেন্টে 7টি দল আছে। তার মধ্যে আপনার জাতীয় পার্টি যেটা 30 সিট পেয়েছে, 30 অনেক সিট পেয়েছে। কত পেয়েছে জাতীয় পার্টি? কত সিট ছিল আপনার পার্লামেন্টে? আপনারা 29 পেয়েছেন, আমরা 27 পেয়েছি। 27 পেয়েছেন। এসে মেজর কম, আমি কম বেশি 27টা সিট পেয়েছে। 27টা সিট পেয়ে ওনার মন্ত্রী পেয়েছিল একজন। এখন সর্বদলীয় করতে ওনার 7 জন পেয়েছে। আচ্ছা,
সর্বদলীয় আরও তো দল আছে, তো এটাকে সর্বদলীয় আপনি বলতে পারেন না, এটাকে বলতে পারেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দলের, জাতীয় পার্টি 14 দলের একটা ইয়ে ছিল আপনার কি বলে মহাজোট। মহাজোটের একটা শরিক দল ছিল, সেটা বলতে পারেন। আচ্ছা। কিন্তু কনস্টিটিউশনে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আর আমার constitution এ না। আরেকটা কথা বলি, হ্যাঁ। এই কনস্টিটিউশন ভায়োলেশন করলে কি পানিশমেন্ট সেটা এখানে লেখা জি, আছে। আপনি বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলেছেন। কালকে যারা শপথ নিল, জি। আন্ডার হোয়াট প্রভিশন অফ দি কনস্টিটিউশন দে টুক ওথ। আচ্ছা নাসির ভাই, একটা টেলিফোন আসছে। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্নটি করুন। জিয়াউদ্দিন বাবুর কাছে আমার প্রশ্ন, হ্যাঁ এখন ওনারা যে ওনাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যে বললো, হ্যাঁ এত তো উনি নির্বাচনে যাবে না, আওয়ামী লীগের সাথে বেহেস্তে গেলে উনি যাবে না, তারপরে এখন উনি কিভাবে এই মহাজোটে আবার উনি যোগদান দিল? ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্ন। আমি দিই উত্তর দিই একটু। না, তার আগে আমি বলে দিই যে এখানে আমাদের জিয়াউদ্দিন বাবলু শুধুমাত্র প্রেসিডেন্ট সদস্যই না, জাতীয় পার্টির সঙ্গে সঙ্গে গতকাল তিনি আবার উপদেষ্টাও, প্রধানমন্ত্রীর উপদেষ্টাও নিযুক্ত হয়েছেন। কাজে দুই দিক থেকে ওনার দুইটা পোর্টফোলিও নিয়ে এখানে আজকে উনি বসেছেন, উনি উত্তর দিবেন। তবে যে জাতীয় পার্টি, উনি যেটা বলছিলেন যে নাটকীয়ভাবে জাতীয় পার্টি এই ইয়াতে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, নির্বাচনকালীন সরকার বলেন বা এই সরকারে যোগ দিয়েছে, সবার মানে পত্রপত্রিকা গণমাধ্যমগুলোতে এইভাবে এসেছে। এই ব্যাপারে আপনার ইয়েটা কি? আমি আপনার প্রশ্নের উত্তর দিব, আমার আলোচনার মধ্যে আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। প্রথমত আমি আমার বন্ধু জনাব নাসির সাহেব যে কথাগুলো বলেছেন, এগুলির উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি। প্রথমত উনি বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে কোনো অসুবিধা হতো না, কেয়ারটেকার গভর্নমেন্ট কেন বাতিল করা হলো 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আমরা সবাই জানি যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যদি একটা রায় আছে সুপ্রিম কোর্টের, এটাকে বাতিল করা হয়েছে, বলছে এটা আল্ট্রাভাইরাস অফ দ্য কনস্টিটিউশন। উনি লয়ার, আল্ট্রাভাইরাস মানে হচ্ছে এটা ইস নেগেশন অফ কনস্টিটিউশন, এটা সংগতিপূর্ণ নয়। সেকেন্ড বলা হয়েছে আগামী দুইটি নির্বাচন এটা অবজারভেশন ইয়ার আন্ডারে হতে পারে, ক্যাটাগরি হতে পারে। তো এই জাজমেন্টের পরে এটা পার্লামেন্টে আলোচনা আসছে। তার আগে আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করতে চাই। কখন ক্যাটাগরি গভর্নমেন্টটা আসলো? 1990 সালে যখন আমরা ক্ষমতা হস্তান্তর করলাম, তখন প্রথম জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রথম কেয়ারটেকার সরকারটা আসে 91 সালে। এবং তখন ওনারা বলেন যে লেভেল প্লেইং ফিল্ড। সেই মুহূর্তে আমাদের তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সহ আমরা মন্ত্রীরা সব সদস্য আমরা জেলখানায় চলে গিয়েছিলাম। কি কারণে জেলে গিয়েছিলাম? বিশেষ ক্ষমতা আইনে প্রোটেক্টিভ কাস্টডিতে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। আমি বলেছিল যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবাই মিলে আমরা নির্বাচন করবো। নির্বাচনে যদি আমাদের কোনো অপরাধ থাকে নিশ্চয় থাকতে পারে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো নির্বাচিত সরকার এসে বিচার করবেন। বাট ক্যাটাগরি গভর্নমেন্ট একটা ডিফাইন জব নিয়ে গিয়েছিল, টু হোল্ড দ্য ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন। তাদের দায়িত্ব ছিল না যে কারো বিচার আচার করা, কিন্তু তারা 10 দিনের মধ্যেই তারা এই সিদ্ধান্ত নিলেন। এবং তাদের এমনকি ওই ক্যাটাগরি গভর্নমেন্টকে কিন্তু পরবর্তীকালে পোস্ট ফ্যাক্টরি অ্যাপ্রুভাল দিতে হচ্ছে। দ্যাট ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন। তাকে 11th কি 12th অ্যামেন্ডমেন্ট করে জাস্টিস শাহাবুদ্দিনের ক্যাটাগরি গভর্নমেন্টকে পোস্ট ফ্যাক্টর অর্থাৎ আপনার ঘটনা উত্তর অনুমোদন দেওয়া হয়েছে। সেই সরকারের কোনো অধিকারই ছিল না, এবং তখন আমরা কোনো লেভেল প্লেইং ফিল্ড পাইনি, আমাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি। তারপরে কিন্তু আমরা নির্বাচনে গিয়েছিলাম, কারণ আমরা মনে করি নির্বাচন ছাড়া ক্ষমতা যাওয়ার কোনো বিকল্প পথ নাই। আমরা মনে করি 3টা পদ্ধতিতে একটা সরকারকে উৎখাত করা যায় বা পরিবর্তন করা যায়। প্রথমত সশস্ত্র অভ্যুত্থান, আর্ম রেভলিউশন, অথবা নির্বাচন, অথবা মিলিটারি কু। এই 3টা একটাকে বেছে নিতে হবে যে কোনো রাজনৈতিক দলকে। আমরা যেভাবে বিশ্বাস করি, আমরা একটা গণতান্ত্রিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাই আমরা মনে করি যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসাবে, আমরা উদার গণতান্ত্রিক দল হিসাবে মনে করি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো পথ নাই। তাই আমরা সেদিন একটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা জনগণের কাছে গেছিলাম, আমাদের নেতারা কেউ যেতে পারেনি, আমি নিজেও যেতে পারিনি, আমিও জেলখানে ছিলাম। এবং কোনো রিট হয়নি আমাদের বিরুদ্ধে, আমরা কোনো কোর্টে যেতে পারিনি, কোনো কোর্টে বেলও পাইনি, কারণ আমাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, বিশেষ ক্ষমতা আইন, কোনো বেল দেয়নি, সুপ্রিম কোর্ট আমাদেরকে বেল দেয়নি। তারপর 96-এ আবার ক্যাটাগরি গভর্নমেন্ট আসলো, এবং সে তখন কিন্তু আমাদের পার্টির প্রধান
হোসেন মোহাম্মদ এরশাদ জেলখানা থেকে নির্বাচন করেছেন। 6 বছর উনি জেলে ছিলেন, কোনো মামলায় তিনি বেল পাননি। বিএনপি এসে অনেকগুলো মামলা তার বিরুদ্ধে দিয়েছিল। তারপর আমরা তাই প্রথম থেকে মনে করছি এই কেয়ারটেকার গভর্নমেন্টটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থার একটা চাপিয়ে দেওয়া একটা অগণতান্ত্রিক সরকার। কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে নন ইলেক্টেড গভর্নমেন্ট। আর স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন কি, আমাদের কনস্টিটিউশন স্পিরিট কি, যে সেটা হচ্ছে একটা জনগণের নির্বাচিত বা জনগণের দ্বারা কি বলে জনগণের সম্মতিতে পরিচালিত একটি সরকারই কিন্তু দেশ শাসন করবে। দিস ইজ স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, এসেন্স অফ কনস্টিটিউশন। তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট রানস কাউন্টার টু দ্য এসেন্স অফ দ্য কনস্টিটিউশন। কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি নেভার গো হ্যান্ড ইন হ্যান্ড। তারপর আমি নাসির মধ্যে বলবো, ওনারা যখন 91 সালে জিতলেন এবং আওয়ামী লীগ যখন হারলেন, তারা বললেন যে এই নির্বাচন স্বচ্ছ হয়নি, নিরপেক্ষ হয়নি। আবার 96 সালে যখন নির্বাচনের প্রশ্ন আসলো, তখন কিন্তু ক্যাটের গভর্নমেন্টটাকে ফর্মালি অ্যাডাপ্ট করা হলো কনস্টিটিউশনে। কেন অ্যাডাপ্ট করা হলো আমরা সবাই জানি, যে তখন বিএনপি সরকারের আমলে যেই মাগুরার যে নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছে, তখন জাস্টিস রৌফ চিফ ইলেকশন কমিশনার ছিলেন। উনি নির্বাচন দিন নিজেই নির্বাচনের এলাকা থেকে সরে আসতে হয়েছে তাকে, এমন কারচুপি হয়েছে। আমি পরবর্তীকালে তখন সব দল মিলে বলল এটা তো এই সিস্টেমটা চলতে পারে না, কারণ আমরা বিএনপিকে বিশ্বাস করি না, বিএনপি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। তখন এই কেয়ারটেকারের প্রশ্নটা আসলো এবং ওনারা একটা তথাকথিত নির্বাচন করে কেয়ারটেকার গভর্নমেন্ট করলেন। তখন কথা ছিল আগামী 2 থেকে 3টি নির্বাচনে কেয়ারটেকারের অধীনে হবে, এর বেশি হবে না। এই যে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আপনি মনে করেন আপনি খুব অসুস্থ হয়ে পড়লেন বা আমি অসুস্থ হয়ে পড়লাম, যখন ইমার্জেন্সি যায়, যদি রুগী খুব খারাপ থাকে তখন তাকে আইসিইউতে নিতে হয়, কিন্তু রুগী তো চিরদিন আইসিইউতে থাকতে পারে না, তাকে আবার নর্মাল বেডে আনতে হবে এবং একদিন হাসপাতাল থেকে রিলিজ করতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল একটা আইসিইউ ব্যবস্থা। এই আইসিইউ ব্যবস্থা একটা চিরস্থায়ী ব্যবস্থা হতে পারে না। এটা কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা সবাই সেদিন একমত পোষণ করেছিলাম, তো আগামী 2 থেকে 3টি নির্বাচন কেয়ারটেকার আন্ডার হবে, তারপর আমরা নর্মাল সিস্টেম ফিরে যাব। পৃথিবীর কোন ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট যেটা আমরা আমাদের দেশে প্রচলিত, অথবা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা আমেরিকায় প্রচলিত আছে বা ইংল্যান্ডে যেটা আছে, কোথাও কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম নাই। আমরা মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট এবং ডেমোক্রেটিক সিস্টেম ক্যানট গো হ্যান্ড ইন হ্যান্ড। ওয়ান অপোজেস দ্য এক্সিস্টেন্স অফ আদার। দিস ইজ দ্য কন্টেন্ট অফ মানে দেয়ার ইজ এ কনফ্রন্টেশনাল সিচুয়েশন। একটা মানে দুইটাই কি বলবো সাংঘর্ষিক অবস্থা আছে দিলে, সেই জন্য এটা অবসান হওয়া উচিত ছিল। এবং এটা আমার জন্য, নাসির ভাইয়ের জন্য, যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করবে, যে দলই করুক না কেন, সবার জন্য একটা কি বলবো একটা কলঙ্ক তিলক। কারণ হচ্ছে আমরা রাজনীতিবিদরা যারা জনগণের ভোটে নির্বাচিত হই, যে দলে নির্বাচন আসুক 5 বছর দেশ শাসন করে, কিন্তু 3 মাসের নির্বাচনের জন্য 3 মাসের জন্য যেটা নির্বাচন হবে সেটার জন্য কিন্তু রাজনীতিবিদদের উপর কারো আস্থা নাই। এই যে আস্থার যে সংকট, এটা তো আমাদেরই দুর্বলতা, আমাদেরই ব্যর্থতা। আমি স্বীকার করছি, অকপটিভ স্বীকার করছি, এবং এটা আমাদের লজ্জার ব্যাপার যে এমন কিছু লোক কেয়ারটেকার গভর্নমেন্টে আছে। তখন ছিল আপনি জানেন চিফ জাস্টিস এসেছিল, তার আন্ডার কিছু আমলা, কিছু শিক্ষাবিদ যারা জীবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেননি, তারাই কিন্তু ক্যাটেগরির প্রধান হন। তো তারা কিভাবে একটা নির্বাচন পরিচালনা করবেন? আমি একটু শেষ করি। টেলিফোন আছে আমাদের, দর্শক এটা সৌদি আরব থেকে আসছে। হ্যাঁ দর্শক, আপনি আপনার নামটা বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন। সৌদি আরব থেকে ভাই, আমার প্রশ্ন হল জিয়াউদ্দিন বাবলুর কাছে, যে উনি যে কালকে শপথ নিছে, যে ওনারা মন্ত্রীরা বলছে যে সুষ্ঠু নির্বাচনের কারণে আমরা শপথ নিছি, যদি সুষ্ঠু নির্বাচন না হয় এটার দায় দায়িত্ব জাতীয় পার্টি নিবে কিনা? হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আমি আসছি আপনার প্রশ্নে, একটু আমি আসবো, আমি উত্তর দেবো আপনার প্রশ্নের। ধন্যবাদ প্রশ্নের জন্য। দুইটার উত্তর দুটোর উত্তরে আমি দিব, দুটোর উত্তরে আমি দিব। দুটোর প্রশ্ন একটু মনে করিয়ে দিয়ে, আমি শেষ করিনি একটু। তারপর আপনার হলো আপনি 96 ইলেকশন, তারপর ক্যাটেজন হলো, যখন ওনারা পরাজিত হলেন বিএনপি, তখন তারা এটা মানতে চাইলেন না। তারা বলেন যে না, এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। 2001 সালে যখন বিএনপি যে জয়লাভ করলো, তখন বললো যে আওয়ামী লীগ এই নির্বাচনে সূক্ষ্ম ও স্থূল কারচুপি হয়েছে। তার মানে ক্যাটেগরি সবসময় কন্ট্রোভার্সিয়াল ছিল। পরবর্তীকালে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল হয়েছে বিএনপির আমলে। 2006 সালে যখন তারা ক্ষমতা ত্যাগ করলেন, ক্যাটেগরি গভর্নমেন্ট আসলো, তখন ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন, মরহুম ইয়াজউদ্দিন সাহেব, এবং উনি তখন দেশের রাষ্ট্রপতি। এবং কথা ছিল যে ক্যাটেগরি চিফ হবে, এবং তার আগে কি করেছিল, চিফ জাস্টিসের বয়স ছিল 65 ইয়ার্স, এটাই ছিল বয়স।
এটা বয়স 2 বছর বাড়ানো হলো, বাড়ে এটাকে 67 করলেন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করলেন। কার জন্য? যে তখনকার যে বিচারপতি চিফ জাস্টিস হাসান ছিল, হাসানকে কেয়ারটেকার চিফ করা, যাতে করে উনি নেক্সট ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হতে পারেন, সেটা করা হয়েছিল। তার শুধু একটি ব্যক্তির জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে 65 থেকে 67 করা হয়েছিল বয়স, এবং তখন এটা নিয়ে আন্দোলন হয়েছিল। এবং একটা পর্যায়ে ইয়াজউদ্দিন সাহেব নিজে কেয়ারটেকার চিফ হয়ে গেলেন। কিন্তু তার এখানে কথা ছিল যে যদি বিচারপতি হাসান ব্যাপারে কোনো অবজেকশন উনি না পারেন, তাহলে তিনি তারপরে যিনি বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি, তাকে উনি অফার করবেন। সে তা না হলে অ্যাপিলেট ডিভিশনের যে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারপতিকে করবেন। তাই এই সমস্ত সব স্টেপ পার হয়ে, স্টেপকে বাইপাস করে, উনি অতিক্রম করে, ইগনোর করে মরহুম ইয়াজউদ্দিন সাহেব, মরহুম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব, তিনি নিজেই এই ক্যাটরেক গভর্নমেন্ট চিফ হয়ে গেলেন। সেই থেকে ক্যাটরেক গভর্নমেন্টের ব্যাপারটা প্রচন্ড বিতর্কের সম্মুখীন হলো। সেই বিতর্কে এখন অবসান হয়েছে। আমি মনে করি এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তারপরে উনি যেটা বলছেন কন্টিনিউটি অফ গভর্নমেন্ট, এটা নিয়ে কোনো চেঞ্জ হয়নি। উনি আইনজ্ঞ মানুষ, ওনার সাথে আমি আইনের মানুষ না, আমি রাজনীতি করে আসছি, ছোটবেলা থেকে রাজনীতি করে আসছি। স্লোগান, আন্দোলন, সংগ্রাম সরাব জানে। রাজপথ এবং কি বলে রাষ্ট্র ক্ষমতা দুইটাই আমি দেখার সুযোগ হয়েছে। আমি যেটা দেখেছি সেটা কন্টিনিউটি গভর্নমেন্ট, এটা কিন্তু 72 সাল থেকে তারপর জিয়া রহমানের সময়, আমাদের সময় পরবর্তীকালেও ছিল। আর্টিকেল 57 A, B, 8 এগুলোতে আছে। সেটা হচ্ছে ভ্যাকুয়াম দেখলে চলতে পারে না। তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ হচ্ছে যখন ফখরুদ্দিন সরকার, আপনার ইয়াজউদ্দিন সরকার যখন 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারলেন না, তখন ফখরুদ্দিনরা আসলো, এসে কি করলো, তারা 2 বছর থাকলো। এই 2 বছর থাকলো কন্টিনিউটি অফ গভর্নমেন্ট কিসের বলে থাকলো? তারা থাকলো ওই যে কন্টিনিউটি অফ গভর্নমেন্ট যেটা আছে, যে 57, 58 আর্টিকেল কনস্টিটিউশনে, সেটা বলে থাকলো। যে কারণে পরবর্তীকালে এই পার্লামেন্টে ওনারা কিন্তু প্রশ্ন তোলেননি। যদি বলতে পারেন যে বিএনপি কিন্তু পার্লামেন্টে গেছে, প্রথম দিকে মাঝামাঝি গেছে, কিন্তু বলেনি যে ফখরুদ্দিন গভর্নমেন্ট যে 2 বছর দেশ পরিচালনা করেছে, এবং এটা কোন আইন বলে করেছে, তার রেটিফিকেশন দরকার কিনা, বা সেই জন্য কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে হবে কিনা, এই প্রশ্ন তারা করেননি। এবং এটা কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগেনি, কারণ যেহেতু এটা কন্টিনিউটি অফ গভর্নমেন্ট হিসেবে তারা কন্টিনিউ করেছেন। এটা কিন্তু সব দেশেই থাকে এবং সব কনস্টিটিউশনে থাকে। এটা হচ্ছে একটা সেভিং ক্লজ, যে কোনো কারণে তো দেশে ঘূর্ণিঝড় হলো, ভূমিকম্প হলো, বা এমন একটা দৈব দুর্বিপাক হলো যে নির্বাচন হলো না, তাহলে দেশটা ভ্যাকুয়ামে চলতে পারে না। এখানে একটা গভর্নমেন্ট থাকতে হবে। সেই জন্য কন্টিনিউটি অফ গভর্নমেন্টের প্রভিশন কনস্টিটিউশনে, এবং কনস্টিটিউশন যারা প্রণয়ন করেছেন তারা এটা এখানে দিয়েছেন না। শুধু ভারতের কনস্টিটিউশন আছে, ইংল্যান্ড তো আনরিটেন কনস্টিটিউশন, কনভেনশনাল, নন কনভেনশনাল কনস্টিটিউশন সেখানে আছে, আমেরিকার কনস্টিটিউশন এটা আছে। তাই এটা উনি ওই তথ্যটা সঠিক নয়, এটা কিন্তু 15 অ্যামেন্ডমেন্টের পার্ট না। তারপর উনি বলছেন অল পার্টি গভর্নমেন্ট, যে সর্বদলীয় সরকার। হ্যাঁ, যেটাতে আমরা গেলাম, যেটা একটু উনি প্রশ্ন করেছেন একজন ভদ্র মহিলা, এটাতে আমি ওনার প্রশ্ন উত্তর দিয়ে দেবো। ওইখানে লেখা আছে, কোথাও কনস্টিটিউশন কোনো জায়গায় লেখা নেই যে নির্বাচনকালীন সরকার বলতে কি, এটা লেখা নেই। বাট অনেক কিছু থাকে, উজ্জ্ব থাকে, যেটা করা যাবে না সেটা এই জিনিসটা করা যাবে না, এটা লেখা থাকে। আর যেটা লেখা থাকে না সেটা আপনি করতে পারেন। অর্থাৎ এটা একই কথা, এটা ইলেক্টেড গভর্নমেন্ট, এখানে আপনি সব দলকে ইনক্লুড করছেন। কেন করছেন? যেহেতু ওনারা দাবি তুলেছেন যে এই আওয়ামী লীগ সরকারের বা মহাজোট সরকারের আন্ডারে নির্বাচন যাবেন না। ওনারা বলছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হোক, সেই জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দরকার আছে। আর আমরা বলছি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের আওতায় কিভাবে এটা সমাধান করা যায়, যাতে করে বিএনপিও নির্বাচনে আসতে পারে, সব দল আসতে পারে। সেটা একটা মাঝামাঝি জায়গায় আমরা গেছি। সেটা হচ্ছে যে সব দলকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতেই পারে। এটা শুধুমাত্র নির্বাচনের জন্য নয়। একটা দেশে যদি একটা সাইক্লোন হয়, ভূমিকম্প হয়, জরুরি যুদ্ধ অবস্থা হয়, তখনও কিন্তু এই ধরনের সরকার পৃথিবীর সব দেশে হয়েছে, সব পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয়েছে। তাই আমরা মনে করি এইটাও একটা সংকটময় কাল। আমরা হয়তো স্বীকার করি যে রাজনৈতিক সংকট চলছে, তার সমাধানের পথ হিসেবে আমরা মনে করছি এটার সাথে কনস্টিটিউশনাল কোনো বার নেই, কোনো সংবিধান বিরোধী নয়, এবং সংবিধানের পক্ষেটা সংবিধান অনুযায়ী করা হয়েছে। সব দলকে নিয়ে একটা দল, একটা ওই সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, এটা শেষ হয়নি। আমরা আশা করব, আমরা কেন গেছি উনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমরা বলেছি যে সব দল অংশগ্রহণ না করলে আমরা নির্বাচনে যাব না। আমরা এও বলেছি যে সব দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু তারপরে আমরা কেন গেছি? আমরা দেখছি সারা দেশে নির্বাচন আর নির্বাচন বিরোধী দুটি ক্যাম্প হয়ে গেছে, এবং কিন্তু সামনে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এই সময় 25 জানুয়ারির মধ্যে
শেষ হয়ে যাবে এই সংসদের মেয়াদকাল। দেশে রক্তপাত হচ্ছে, হানানি হচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কোন মানুষ? আমি রাজনীতিবিদ মারা যাচ্ছি না, নাসির সাহেব মারা যাচ্ছেন, ওনার ছেলেমেয়েরা মারা যাচ্ছে না, রিক্সাওয়ালা মারা যাচ্ছে, বেবি ট্যাক্সি যিনি চালাচ্ছেন তিনি মারা যাচ্ছেন, সাধারণ মানুষ মারা যাচ্ছে, বাসের সাধারণ যাত্রী মারা যাচ্ছে, এবং কারা মারা যাচ্ছে? বোমা নিক্ষেপে মারা যাচ্ছে, এবং আবার ওইদিকে পুলিশের সহিংসতা হচ্ছে। আমরা মনে করি দেশে যে অবস্থা, এই সহিংস রাজনীতির অবসান ঘটানো উচিত। সেই জন্যই রাজনীতিতে আমরা বলবো যে এমন রিজিড কোনো অবস্থান নাই। রাজনীতি হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম। বিশেষ করে ডেমোক্রেসি মিনস অ্যাডজাস্টমেন্ট, ডেমোক্রেসি মিনস আপনার অ্যাকোমোডেশন। সেই জন্য আমরা মনে করি দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং সহিংসতা পরিহারের স্বার্থে এবং একটা নির্বাচনের দিকে যাওয়ার সাথে, যদি আমরা মনে করি এখন আমরা বললাম নির্বাচনে যাবো না, এটা যদি স্টিক করতাম, নির্বাচন যদি না হতো তাহলে কি হতো? আমি যদি প্রশ্ন করি, নিশ্চয়ই যদি প্রশ্ন না করি তাহলে কি হতো? মানে নির্বাচন বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে আমরা অসাংবিধানিক সরকার আসার সম্ভাবনা আছে, গণতন্ত্র ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এই দেশে গণতন্ত্র ব্যাহত হতে দিব না, অসাংবিধানিক সরকার আসতে দিব না, এবং মিলিটারি কুদাতা হওয়ার বিরুদ্ধে আমরা সবসময় আছি। সেই জন্য আমরা নির্বাচনে গিয়ে। তারপর দ্বিতীয় যিনি প্রশ্ন করেছেন, দ্বিতীয় প্রশ্ন কি ছিল স্যার? আমি তো দ্বিতীয় নির্বাচনে গেলেন, আপনারা কেন এই সরকারে? প্রথম ছিল না, এটাই দায়িত্ব। যদি সুষ্ঠুভাবে নির্বাচন না হয় সেই দায়িত্ব নিয়ে। আমি মনে করছি যে আমরা এখন সরকারে গেছি কিন্তু মন্ত্রণালয় চালানোর জন্য নয়। আমরা সরকারে গেছি দেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু যে নির্বাচন যাতে হয়, যাতে আমরা এখন আশা করব। আজকে আমরা এটাকে বিএনপিকে স্বাগত জানাই যে বিএনপি অ্যাটলিস্ট দেশের কি বলবো রাষ্ট্রপ্রধানের সাথে এবং দেশের যিনি কি বলবো গার্ডিয়ান অফ দ্য কান্ট্রি, এবং যদিও উনি ঠিকই বলেছেন, যদিও কনস্টিটিউশন টিটুলার হেড, বাট প্র্যাকটিক্যালি হি ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কান্ট্রি, এবং তিনি রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি। সুতরাং তার কাছে ওনারা গেছেন, আমরা বেগম খালেদা জিয়া মাননীয় বিরোধী নেতা উনি গেছেন, আমরা এটাকে স্বাগত জানাই। আমরা মনে করি ওনারা আলোচনায় বসবেন, সংলাপে যাবেন, সমঝোতা যাবেন, এবং আমরা মনে করি ওনাদেরকে আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে সর্বদলীয় সরকারে গিয়ে আমরা একটা এমন নির্বাচন করি যাতে করে এটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় এবং এটা গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন না উঠে। আচ্ছা দর্শক, আপনি আপনার নামটা বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মশিউল আলম রাজশাহী থেকে বলছি। আমি একজন মুক্তিযোদ্ধা। হ্যালো, জি বলেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জি, আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে, সঞ্চালক মহোদয়ের কাছেও। আজকে আপনারা যে বিষয়টা করেছেন যে ভরসা বঙ্গভবন, তাই না? জি। তো আজকে তো বঙ্গভবন থেকে তো প্রেস সচিব মহোদয় উনি তো বলে দিয়েছেন যে দুই দলকেই সমঝোতার জন্য করতে হবে। বেগম জিয়া তো সদল বলে উনি ওখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতির শেষ ভরসা, সেই রাষ্ট্রপতির কাছে উনি চাইলেন যে একটা সমঝোতার ব্যবস্থা করেন। এখন রাষ্ট্রপতি প্রেস সচিব মহোদয় আবার বলে দিলেন যে দুই দলকেই সমঝোতার জন্য উদ্যোগী হতে হবে। এটা কেমন হয়ে গেল? কনফ্লিক্টেড হয়ে গেল না জিনিসটা? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর আমি আশা করছি যে এখানে সৌরভ ভাই আছেন প্রথম আলোর। হ্যাঁ সৌরভ ভাই। ধন্যবাদ। আমরা বোধহয় আলোচনা থেকে একটু অনেক দূরে চলে যাচ্ছিলাম। ভরসা বঙ্গভবন আমাদের প্রশ্নকর্তা দর্শক তিনি ধরেই দিলেন। এর আগে বাবলু ভাই এবং নাসির ভাই যে কথা বললেন বেশিরভাগই হচ্ছে তাত্ত্বিক, এবং কোনটি ঠিক সংবিধানে আছে না আছে এই তার জবাব দিয়েছেন। কিন্তু সমস্যাটি কিন্তু খুব এই মুহূর্তে সমস্যা যে ভরসা যে বঙ্গভবন, সেই বঙ্গভবন কিসের ভরসা? অর্থাৎ যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটটা সমাধান করতে পারবে কিনা। আমরা যদি সংবিধানের দিকে তাকাই তাহলে বঙ্গভবন ক্ষমতা খুব একটা নেই, তারা খুব একটা নিজে উদ্যোগে করতে পারবেন না। যে কারণে রাষ্ট্রপতির যে প্রেস সচিব বলেছেন দুই দলকে আলোচনা করতে, রাষ্ট্রপতি নিজেও বলেছেন, যেটি আমি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের প্রেস ব্রিফিং থেকে শুনলাম, যে রাষ্ট্রপতি বলেছেন আমি আপনাদের কথা শুনলাম এবং আপনাদের এই বার্তা, এই বক্তব্য আমি সরকারের কাছে পৌঁছাবো। এখন সমঝোতা হবে কিনা এটা নির্ভর করে ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয়ের সদিচ্ছার উপর, তারা চান কিনা। যেহেতু যারা ক্ষমতায় আছে আমি মনে করি অবশ্যই তাদের দায়িত্বটা বেশি, তাদেরই উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত, এবং তারা উদ্যোগ নিয়েছিল না তাদের মতো করে, সেটি হয়তো বিরোধী দল সন্তুষ্ট হয়নি বলে তারা আলোচনায় এখনো পর্যন্ত যাননি, শেষ মুহূর্তে গিয়েছেন। এটাও মনে করি যে বঙ্গভবন ভরসা হোক ভালো, হোয়াইট হাউস বা অন্য কোনো হাউস ভরসা না হোক,
জনগণই ভরসা হোক, এবং জনগণের প্রতীক যদি আমরা বলি যে বঙ্গভবন, সেটি এবং এই বর্তমান রাষ্ট্রপতির প্রতি সরকার বিরোধী দল নির্বিশেষে একটা ব্যক্তিগত যে আস্থা সে জায়গাটি আছে, যে কারণে নাসির ভাইরা প্রচণ্ডভাবে সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান, তখন নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে তাদের ভিন্ন মত, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন না করলে অন্য কোনো ব্যাপারেই আলোচনা করতে রাজি নয়, তৎকালীন রাষ্ট্রপতির কাছে সেটি বলতে গিয়েছিলেন। এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে বিএনপি বিরোধী দলেরও অনেক সাংসদ, এই বর্তমান সংসদেরও তারা স্বীকার করেছেন এবং স্পিকারের প্রশংসাও করেছেন, তৎকালীন স্পিকার, এখন যিনি রাষ্ট্রপতি। সে কারণে আমাদের একটু ভরসা আসে যে রাষ্ট্রপতি হয়তো, বর্তমান রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের ভূমিকায় অবতীর্ণ হবেন না, কারণ তার প্রতিও কিন্তু তৎকালীন যে বিরোধী দল আওয়ামী লীগ, তারা কিন্তু আওয়ামী লীগ এবং তার সঙ্গীরা ভরসা করেছিল, মহাজোট ভরসা করেছিল। শুধু ভরসা করেনি, তিনি যে 1, 2, 3, 4, 5 বিকল্প বাদ দিয়ে নিজেই প্রধান উপদেষ্টা হলেন, সেটাও মেনে নিলেন, যে আশা করেছিলেন যে একটি নির্বাচনটি তিনি ঠিক মতো করতে পারবেন। তখন সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ছিল। আজকে নাসির ভাইরা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা এক কলমের এক খোঁচায় তুলে দিয়েছেন, সেটি হয়তো আক্ষরিক অর্থে সত্য, কিন্তু তুলে দেওয়ার ক্ষেত্রটা কিন্তু তখন যারা ক্ষমতায় ছিলেন তারা করেছিলেন। অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থাও যে না, দুই পক্ষের আস্থা অর্জন করতে পারে না এবং তারা একটা নির্বাচনও করতে পারেনি, কারণ পরবর্তীকালে যে নির্বাচন করছে সেটা আসলে তত্ত্বাবধায়ক সরকার না, সেটা সেনা সমর্থিত একটি বিকল্প ব্যবস্থা। এবং সেই বিকল্প ব্যবস্থায় যারা বিকল্প ব্যবস্থার মাধ্যমে যারা ক্ষমতা আসছে তারাও তার নিন্দা করছে, তার বিচার চাইছে, যারা বিরোধী দল তারাও চাইছে। কিন্তু আবার ওই ধরনের পরিস্থিতি আবার না হয়, আমি গত 5 বছরে 5.5 বছরে সরকার এবং বিরোধী দলের কারো পক্ষ থেকে তার কোনো প্রতিকারের উদ্যোগ, এমনকি বক্তব্য আসেনি। আজকে সরকারের বিদায়ের সময় বিরোধী দলের উচিত ছিল কি, বিরোধী দলের দায়িত্ব ছিল কি? নাসির ভাই বলছেন যে দায়িত্বশীল বিরোধী দল, তাদের হলো যে সরকার কি কি করেছে। সম্প্রতি আপনি জানেন যে দুদক আইন পাশ হয়েছে, আইন সংশোধনী, সেটা হচ্ছে মারাত্মক ত্রুটি, এবং এটি হচ্ছে দুর্নীতি দমনের চেয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার একটি পদ্ধতি, একটি বিধান, যে সরকারের অনুমতি ছাড়া, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, জিজ্ঞাসাবাদ করা যাবে না। তার মানে তাহলে এত বছর পরে আমরা সেই, এটি ছিল দুর্নীতি দমন ব্যুরো যখন ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি সংস্থা, সেই অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। তাহলে এই গত 12-14 বছরে কি অর্জন হলো? বিএনপি গেল, তারপর তত্ত্বাবধায়ক গেল, এবং আওয়ামী লীগের এখন বিদায়ের মুহূর্তে যে আইনটা পাশ করলো, সাবেক দুদক চেয়ারম্যান বলছিলেন যে এটা নখদন্তহীন। এখন তো নখদন্তও নেই, মানে নখদন্ত না, এখন এর কোনো অস্তিত্বই নেই। মানে একটি স্বাধীন কমিশন হিসেবে তার নিজেকে, এবং কমিশন থেকে সবচেয়ে হচ্ছে যে কমিশনের এখন যে চেয়ারম্যান, তিনি এর প্রতিবাদ করেছেন যেটা সংবিধানের সাথে সংঘর্ষিক। কারণ রাষ্ট্র কোনো আইন দিয়ে কাউকে বাড়তি সুবিধা দিতে পারে না, কাউকে বাড়তি হয়রানিও করতে পারে না। এসব নিয়ে টিটফা চুক্তি হতে যাচ্ছে। টিটফা নিয়ে কি বিরোধী দলের কোনো বক্তব্য নেই? সরকার অন্যান্য ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিচ্ছে সবগুলোই কি জনগণের পক্ষে? সবগুলোই কি দেশের স্বার্থ রক্ষা করছে? সবগুলো কি সরকার ভালো করছে? বিরোধী দল কিন্তু এসব কোনো ব্যাপারেই কোনো বক্তব্য নেই। তাদের একটি দাবি, সেটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সেটা নির্বাচনের জন্য সে দাবি। কিন্তু আমরা গত 2.5 বছর ধরে বিরোধী দলের এই এক দাবি ছাড়া আরেকটা দাবি ছিল, সেটা খুবই দুর্ভাগ্যজনক। নাসির ভাই বলছেন যে গত এই 2.5 বছরের সমস্ত সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি, জ্বালাও পোড়ায়ের কারণ তত্ত্বাবধায়ক। তাই কি? তত্ত্বাবধায়কের দাবিতে যখন আন্দোলন হয়নি, জাতীয় 18 দলের শরিক জামাত ইসলাম যখন তাদের যুদ্ধাপরাধীদের মুক্ত করার জন্যে, তাদের বিচার বন্ধ করার জন্যে হরতাল দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, তখন কিন্তু প্রধান বিরোধী দল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিরোধী দল, প্রতিষ্ঠিত দলটি এর
বিরুদ্ধে একটি কথা বলেনি, বরং তারা কোনো কোনো ক্ষেত্রে নৈতিক সমর্থন দিয়েছে। সুতরাং জ্বালাপোড়াও যে গত 2.5 বছর ধরে শুধু তত্ত্বাবধায়ক নিয়ে হয়েছে তা নয়, মানে রাজনৈতিক অনেক ইস্যুতে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে সর্বদলীয় সরকার, সর্বদলীয় এটা অবশ্যই সংবিধানে নেই। এমনকি 4 দলীয় জোট সরকার ছিল, বর্তমান মহাজোট সরকার, এটাও কিন্তু সংবিধানে নেই। এটি হচ্ছে প্রধানমন্ত্রী যেরূপ ইচ্ছা করিবেন সেরূপ তিনি একটি মন্ত্রিসভা করবেন। এখন মূল সমস্যা কিন্তু আজকে রাষ্ট্রপতির কাছে যে বক্তব্য দিয়েছেন সেখানে হচ্ছে যে বর্তমান বিরোধী দলের একটা আশঙ্কা যে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনো প্রধানমন্ত্রী থাকতে, যে প্রধানমন্ত্রী থাকতে কোনো নির্বাচন হলে সেটি সুষ্ঠু হবে না, এই আশঙ্কা তাদের থাকতে পারে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী একটি কথাই বলছেন যে সর্বদলীয় সরকার হলে, অর্থাৎ নির্বাচনকালীন সরকারে বিরোধী দলকেও আমরা নিতে চাই। কিন্তু সরকার প্রধানের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য নেই। সেখানে একটি ক্ষীণ সম্ভাবনা আমরা একটু সুযোগ রাখতেও পারি যে এটি সরকারি ইচ্ছা আছে কিনা। যেহেতু প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি, তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, শান্তি চান, এটি হলে আর কোনো সমস্যা থাকে না। কারণ বিরোধী দলে এই যে বঙ্গভবনে 35 মিনিট যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে মূল বক্তব্যই হচ্ছে এই নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী না থাকেন। তাহলে তারা আরেকটি কথা যে আমরা এই যে এখন প্রশ্নকর্তা বলেছেন সাবেক স্বৈরাচারকে নিয়ে যে টানাটানি, এবং এখন আমরা দেখলাম তিনি কয়দিন আগে বলছিলেন যে তিনি মহাজোটের সঙ্গে নেই, মহাজোটের সঙ্গে ত্যাগ করেছে, তিনি অন্য কোনো দল না আসলে নির্বাচনে যাবে না, অর্থাৎ মহাজোটের সাথে সম্পর্ক ছেদ। কিন্তু এর নেপথ্যেও অনেক কাহিনী আমরা শুনি, পত্রপত্রিকায় আসছে, আজকে অনলাইনে আসছে, যে বিএনপির সাথে একটি সমঝোতা হয়েছিল। সেই সমঝোতায় ছিল যে জাতীয় পার্টিকে 70টি আসন দেওয়া হবে, রাষ্ট্রপতি পদ দেওয়া হবে, নারী আসনে 4টি বা 4টি থেকে 4-5টি আসন দেওয়া হবে। পরবর্তীকালে সেই 70 থেকে সেটি দর কষাকষিতে যখন 30-এ নেমে আসছেন তখন নাকি এরশাদ সাহেব মানে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, অর্থাৎ সেই বন্ধন ছিন্ন করে নতুন বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাজনীতির যে প্রধান দুর্বলতা, যে দুটি রাজনৈতিক দল একসঙ্গে গণতান্ত্রিক রাজপথে আন্দোলন করে যে স্বৈরাচারী শাসককে বিদায় দিয়েছিল তারই কাছে ধর্ণা দিচ্ছে উভয় দল, এবং তার সঙ্গে আঘাত করছে অথবা আঘাত করার বলতে হবে। হ্যাঁ, আপনি শুধু এই কথাটা দিবেন। দুই রাউন্ডে শেষ করছি। নাসির ভাই, না ঠিক আছে, না আপনি নাসির ভাই, আপনি আমাকে উনি যে একটা কথা বলেছেন যে এখন তাইলে আমাদের যে আতাতের কথা বলেছেন, ঠিক আছে, এটা আপনি ইয়ে করেন। আমি একটু বলি, আমি বলি নাসির ভাইকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি। নাসির ভাই, এখন যে মানে আমাদের যে মূল ইয়েটা ছিল যে তাহলে এই আলোচনার জন্য রাষ্ট্রপতির প্রেস সচিব যেটা বলে দিয়েছেন যে আপনার দুই দলকে বলেছেন যে আপনারা বসেন, আলোচনায় বসেন, তাহলে তো আবার ঘুরে ফিরে একটা জিনিসে আসছে যে দুই দলকে বসতে হবে, তাহলে দাঁড়াচ্ছেটা কি? না, এখানে অনেক কিছু প্রশ্ন এসে গেছে। জি, ওইটার কথা আমি বলছি। আমাদের ভরসা আমাদের বঙ্গভবন নয়, আচ্ছা, আমাদের ভরসা হচ্ছে জনগণ। আপনার বিএনপির ইতিহাস আপনাকে দেখতে হবে। জি, 1982-র পরে বিএনপির উপরে একটা বিশাল আপনার ঝড় বয়ে গেছিল সামরিক শাসন জারি হওয়ার পরে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আওয়ামী লীগ তখন দাবি করছিল বিএনপি একটা দল না, এটা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেছে। এ দেশের জনগণ 91-এ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে প্রমাণ করে দিয়েছে যে এটা জনগণের বৃহত্তম রাজনৈতিক দল। সেই জন্য আমাদের ভরসা বঙ্গভবন নয়, আমাদের ভরসা হচ্ছে জনগণ। আমরা বঙ্গভবনে কি জন্য গিয়েছি? আমাদের অনেকে বলা বলি শুরু করেছে আমরা আলোচনা বা সংলাপের জন্য আমরা উদ্যোগী নই। আমরা সেই জন্য অফিসিয়ালি রেকর্ড করলাম যে আমরা আলোচনা এবং সংলাপের মধ্য দিয়ে আমরা এটা সংকট নিরসন হোক সেটা চাই। আজকে এই সংকটটা কেন সৃষ্টি করলো, কে সৃষ্টি করলো সেটা দেখতে হবে। আমার ব্রাদার বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেটা বাতিল করে দিয়েছে একটা জাজমেন্ট নিরিখে আমাদেরকে সেটা আসতে হয়েছে। শোনেন, জাজমেন্ট against the concept of democracy. কোথাও নেই কন্ট্রাডিকশন, আলট্রা ভাইরাস অফ দ্য কনস্টিটিউশন। আমি আপনার ক্যাটাগরি গভর্নমেন্টকে নষ্ট করছেন। আপনি যখন বলছেন আমি কোনো কিন্তু আমি সেটা যেটা হচ্ছে সেটা কি
the judgment itself, নাসিম আপনি 1 মিনিট বলতে পারেন। এক মিনিট বলতে পারলে তার কোনো বলে হলো না। ওনাকে তো উত্তর না দিতে হবে। না একদম ইয়া করার জন্য, কারণ ওনাকে 1 মিনিট দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ না আপনার এই যে ওই হ্যাঁ, জাজমেন্ট ভাই, ওই যে যদি issue আছে। 111 এর গভর্নমেন্ট, সেটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। দ্যাট ওয়াজ নট ইন লাইন উইথ দি 13 অ্যামেন্ডমেন্ট। 111 গভর্নমেন্টের সেনা সমর্থিত একটা সরকার এসে 2 বছর তারা ছিল, থাকার পরে এই আজকের আওয়ামী লীগ সর্বপ্রথম বলছে আই উইল রেটিফাই অল দি অ্যাকশনস অফ দি 111। এই আওয়ামী লীগ কিন্তু 1986-এ যদি ইলেকশনে জয়েন না করতো তাহলে আপনার সেদিনের সরকার এত লংজিভিটি পাইতো না। তাহলে প্রথম আওয়ামী লীগ এই যে আনকনস্টিটিউশনাল গভর্নমেন্টকে সর্বপ্রথম অফিসিয়ালি সাপোর্ট করলো বাই পার্টিসিপেটিং ইন দি ইলেকশন অফ 1986। দেন তারা 111 গভর্নমেন্টকে তারা হেইল করলো, এবং 82-তে যখন এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণ করে তখন শেখ হাসিনা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী যে আই এম নট আনহ্যাপি, অর্থাৎ অল দি ক্যারেক্টার অফ দি প্রেজেন্ট রুলিং পার্টি ইজ অলওয়েজ সাইডিং উইথ দি আনকনস্টিটিউশনাল রুল। এবং আমি একটা কথা আপনাকে বলছি, আজকে আমি এটা আশ্চর্য হই না, অনেক ভাষায় কথা বলে ক্রিটিসাইজ করে ইন ভেরি ফিল্ডলি ল্যাঙ্গুয়েজেস পার্টিসিপেশন অফ এরশাদ উইথ দি প্রেজেন্ট গভর্নমেন্ট। আমি বললে না, সেটা ঠিক না। এরশাদ সাহেব তো ঋণ শোধ করেছে, কারণ এরশাদ সাহেবকে 1986-এ শেখ হাসিনা নির্বাচনে পার্টিসিপেট করে এরশাদ সাহেবকে যে আপনার লংজিভিটি বাড়িয়ে দিয়েছিল, এটা উনি আগে জয়েন করার এটা ঋণটা তিনি শোধ করেছেন। নাসির ভাই, উনি আমি এটাতে একটা কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে জানেন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এই সংবিধানকে ক্ষত বিক্ষত শুরু হয়েছে 1975-এর 25 জানুয়ারি থেকে। এইবার তাকে 53 টাইমস ক্ষত বিক্ষত করা হলো। যে সৌরভ ভাই যেটা কথা বললেন যে দুদুককে আপনার আবার প্লেসিং বিফোর দি মানে প্রাইম মিনিস্টার্স অফিস, সেটা ইজ অলসো ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এখন আমাদের কিন্তু সময় একদম শেষ হয়ে আজকে আমি ম্যাডাম প্রাইম মিনিস্টার যে বক্তব্যটা রেখেছে যে আমি সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি দেশের শান্তির জন্য। আমি চাই তা উনি ইতিহাসে একটা স্থান করে নেয় যে এই সংকটটা, এই সংঘর্ষ অবস্থা থেকে জাতি উদ্ধার করার জন্য তিনি পদত্যাগ করে সর্বদলীয় বা নির্বাচনকালী যে সরকার, সে সরকারের একজন নিরপেক্ষ লোককে দিয়ে একটা কেয়ারটেকারের রূপরেখা রেডি করে উনি যে বললেন ঠিক আছে আপনারা নির্বাচন করেন, আমি সরে গেলাম। ঠিক আছে নাসির ভাই, আপনি একটা কথা বলছি, আপনার একটা সুষ্ঠু শান্তিপূর্ণ আপনার ক্রেডিবল ইলেকশন উইল রিজলভ অল দি ইস্যুস। ঠিক আছে নাসির ভাই, অল দি ইস্যুস। না আচ্ছা, আমাকে কিছু কথা বলতে হবে। প্রথমত একদম ছোট হবে। আমি আমার ছোট ভাই সোহরাব হোসেন যে কথাটা বলেছেন যে স্বৈরাচার, ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো, কিন্তু আর দীর্ঘ আলোচনা যেতে চাই এই বিষয় নিয়ে। পৃথিবীতে একটি স্বৈরাচার দেখাক যে আপনি বাতিস্তান থেকে শুরু করে কিউবার, সালাজার, নর্থ কোরিয়ার পার্ক চুংহি, আইএফ খান, ইয়ায়া খান, পারভেজ মোশাররফ সর্বশেষ অথবা মার্কোস, যে তারা ক্ষমতা ত্যাগের পরে এক মুহূর্ত রাজনীতি করতে পারেননি। কেউ মারা গেছেন, কেউ দেশ ত্যাগ করেছেন। এবং এরশাদ সাহেব, প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা ত্যাগ করার পরে শুধু জেলে গেছে তার প্রোটেক্টিভ কাস্টডি স্পেশাল পাওয়ার একটে, কিন্তু জেলে বসে তিনি 5টি আসনে সর্বোচ্চ সংখ্যক আসনে কোন রকম প্রচার ছাড়াই তিনি নির্বাচিত হয়েছেন। জনগণ তাকে গ্রহণ করেছে, তাকে আর স্বৈরাচার বলা যায় না। আমি শুনেন, আজকে পর্যন্ত প্রেসিডেন্ট এরশাদ, চেয়ারম্যান এরশাদ কোন নির্বাচনে পরাজয় বরণ করেন। উনি আপনাদের কথা বলেছেন, আমাদের সাথে বিএনপি কোনো আলোচনা হয়নি, কোন রকম সিট নিয়ে কথাবার্তা হয়নি। আমরা মহাজোট ত্যাগ করেছি। আমরা গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে এবং রক্তপাত হানাহানি বন্ধের স্বার্থে নির্বাচনের পথে আমরা গিয়েছি। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প আমি এরশাদ সাহেব সম্পর্কে আমি কোনো কিছু বক্তব্য রাখবো না, শুধু বলবো একটা অনাগত ভবিষ্যতে রাজনৈতিক নেতা কর্মীদের জন্য যদি আল্লাহ ওনাকে কোনদিন মারা যান তাহলে একটা জাদুঘর করতে হবে। জাদুঘর ওখানে ওনাকে মমি মানে আমরা রাখবো, মমি মানে রাখবো। কি জন্য রাখবো? ওনার কথা একটা বক্তব্যের দিকে থাকবে। অনাগত আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা আবারও বলছি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার স্টুডিওতে আসছেন। না না ঠিক আছে, এটা হাসি ঠাট্টা তামাশার জায়গা নয়। না ঠিক আছে, না না ঠিক আছে, শুধু এরশাদ সাহেব ক্ষমতা না ঠিক আছে, নেতা জিয়া রহমান এদেশে বহু লোককে হত্যা করে ক্ষমতা এসেছেন। আপনাদের আবারও বলছি যে আপনাদেরকে ধন্যবাদ। সময় আমাদের শেষ হয়ে গেছে। না বাবলু ভাই, এখন সময় শেষ হয়ে গেছে আমাদের। না ঠিক আছে, আপনাদের কথাগুলো আমরা শুনলাম। আপনাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আমি এগুলো জব দিলে কিন্তু সিন ক্রিয়েট হবে যে না মাম
রাষ্ট্রপতিকে রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম জিয়া। তাই দেশবাসী এখন তাকিয়ে আছেন বঙ্গভবন তথা রাষ্ট্রপতির দিকে আলোচনা আর সমঝোতার প্রত্যাশায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় অনুষ্ঠানটি। মধ্যরাত 2টা ও সকাল 9টায় পুনঃপ্রচার করা হবে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।